সুপ্রিয় দর্শক, পিটিভি নিউজ বিডি.কম সম্পৃক্তির পথে বাংলাদেশ শীর্ষক নিয়মিত সংলাপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। একই সঙ্গে আপনাদেরকে এই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং যাদের বিরচিত আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের আজকের বিষয়টি মূলত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সংক্ষিপ্ত আয়োজন আমাদের। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই শ্রদ্ধার্ঘ্য নাম দিয়েছি শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে। চলছে বিজয়ের মাস ডিসেম্বর। মাসটি আনন্দ বেদনা মিশ্রিত। এ মাসেই আমরা বর্বর পাকিস্তানি সেনাদের পরাস্ত করে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। আবার এই মাসেই হারিয়েছি অসংখ্য বীর বাঙালিকে। আজকের এই সময়টি 13 ডিসেম্বরের শেষ প্রহর। দিনপঞ্জির হিসেবে মাত্র 2 ঘন্টা পরই 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশ মাতৃকার একঝাঁক সূর্য সন্তান হারানোর বেদনা বিধুর দিন। তাই দিবসটিকে সামনে রেখে কিছু বলার আগে সেদিন হারিয়ে যাওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের কর্মবহুল অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জানাই। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে 1971-এ পাকিস্তানি শোষক গোষ্ঠীর বিরুদ্ধে গর্জে উঠেছিল সমগ্র বাংলাদেশ এবং যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলার দামাল সন্তানেরা শত্রু মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিল রণাঙ্গনে। বিনম্র শ্রদ্ধা জানাই অগণিত বীর মুক্তিযোদ্ধাকে, যারা দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করে ছিনিয়ে এনেছে আজাদির বিজয় নিশান। প্রিয় মাতৃভূমিকে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করতে অকাতরে নিজেদের জীবন উৎসর্গকারী 30 লাখ বীর শহীদ এবং সম্ভ্রমহানির শিকার 2 লাখ মা বোনকে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি, যাদের সর্বোচ্চ ত্যাগ আমাদের মহান মুক্তি সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। বিজয়ের হাতছানি ও বুদ্ধিজীবী নিধনযোগ্য। 13 ডিসেম্বর 1971। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের একেবারে শেষ সময় চারদিকে উঠতে থাকে বিজয়ের নিশান, বলা যায় বিজয়ের উল্লাস। বিজয়ের উষা লগ্ন। মহান মুক্তিযুদ্ধে বাঙালি চূড়ান্ত বিজয়ের মাত্র 2 দিন আগে ঘটেছিল এক মর্মান্তিক হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে লিপ্ত হয়েছিল ঘৃণ্য ষড়যন্ত্রে। স্বাধীনতাকামী বাঙালি জাতি যেন মেধায় মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। 1971-এর এদিন অর্থাৎ 13 ডিসেম্বর পূর্ব উত্তর দিক থেকে মিত্রবাহিনীর ঢাকার প্রায় 22 কিলোমিটার মধ্যে পৌঁছে যায়। 57 নম্বর ডিভিশনের 2টো ব্রিগেড এগিয়ে আসে পূর্ব দিক থেকে। উত্তর দিক থেকে আসে জেনারেল গন্ধর্ব নাগরার ব্রিগেড এবং টাঙ্গাইলে নামে 36 সেনারা। 36 সেনা বলতে যারা বিমান বাহিনীর যে সেনা সদস্যরা প্যারাশুট দিয়ে জমিনে নামেন যুদ্ধের ময়দানে, তাদেরকে 36 সেনা বলা হয়। পশ্চিমে 4 নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মার তীরে।
রাত ৯টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইল আসেন। ব্রিগেডিয়ার ক্লের ও ব্রিগেডিয়ার সানসিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। এই যে সেনা কর্মকর্তাদের নাম আমি বলছি, তারা সবাই মিত্রবাহিনী চৌকস কর্মকর্তা ছিলেন। মিত্রবাহিনী অর্থাৎ আপনারা সবাই জানেন ১৯৭১ সশস্ত্র মুক্তিযুদ্ধে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা শুধু প্রায় ১ কোটি মানুষকেই আশ্রয় দেয়নি, তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে, নানা ধরনের রসদ জুগিয়েছে এবং শেষ পর্যন্ত তারা মুক্তিবাহিনীর সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে। সেই মিত্র বাহিনী অর্থাৎ ভারতীয় বাহিনীর সেনাবাহিনীর ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য যারা ১৯৭১ সালে এই মুক্তি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিলেন, তাদেরকে মিত্র বাহিনী বলা হয়। পশ্চিমে ৪ নম্বর ডিভিশনও মধুমতি নদী পার হয়ে পৌঁছে যায় পদ্মার তীরে। রাত ৯টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইল আসেন। ব্রিগেডিয়ার ক্লের ও ব্রিগেডিয়ার সানসিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। রাত ৯:৩০টায় টাঙ্গাইল অফ দ্য রেস্ট হাউসে তারা পরবর্তী যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা বসেন। আলোচনার শুরুতে মেজর জেনারেল নাগরা মুক্তি বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। কিন্তু একই দিন ১৩ ডিসেম্বর সকাল থেকে রাত অবধি ঢাকার বিভিন্ন স্থান থেকে বেছে বেছে ধরে নেওয়া হয় শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক সহ বাংলা মায়ের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের। রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে তাদের পৈশাচিকভাবে হত্যা করা হয়। এর আগের দিন ১২ ডিসেম্বর রাতে তৎকালীন পুরো পাকিস্তান প্রাদেশিক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী আল বদর ও আল শামস বাহিনীর কেন্দ্রীয় আঞ্চলিক অধিনায়কদের সদর দপ্তরে ডেকে পাঠান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় গোপন পরামর্শ। আল বদর ও আল শামস বাহিনী সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রধান শত্রু পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য তাদেরই ইন্ধনে এবং এদেশীয় কতিপয় রাষ্ট্রদ্রোহী অর্থাৎ জামাত ইসলাম ও মুসলিম লীগের শীর্ষ নেতাদের পরিকল্পনা মাফিক গঠিত হয়েছিল রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী। সেই আল শামস এবং আল বদর বাহিনীর কেন্দ্রীয় এবং বিভিন্ন অঞ্চলের যারা নেতা ছিলেন তাদেরকে নিয়ে ১২ ডিসেম্বর ১৯৭১ রাতে বৈঠক করেন রাও ফরমান আলী, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন। ওই বৈঠকে অর্থাৎ রাও ফরমান আলীর সঙ্গে আল বদর আল শামস বাহিনীর নেতাদের যে বৈঠক হয়, ওই বৈঠকে বুদ্ধিজীবী হত্যা নীল নকশা প্রণয়ন করা হয়। ফরমান আলী আল বদর আল শামস বাহিনীর নেতাদের হাতে তুলে দেন বুদ্ধিজীবী সহ বিশেষ বিশেষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নামের তালিকা। বুদ্ধিজীবী হত্যা পরিকল্পনা হিসেবে সেই রাতেই আল বদর বাহিনীর সাংবাদিক নিজামুদ্দিন আহমদ, আনামা গোলাম মোস্তফাকে তাদের বাসভবন থেকে অপহরণ করে। তারা আর কখনো ফিরে আসেননি। বর্বর পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের সেদিনের নীল নকশা অনুযায়ী ১৯৭১ ১২ ডিসেম্বর মধ্যরাত থেকে ১৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাংলা মায়ের বহু সূর্য সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডাক্তার আলিম চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডাক্তার ফজলে রাব্বি, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, সাহিত্যিক সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এস এ মান্নান, এএনএম গোলাম মুস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভীন। সেলিনা পারভীন একজন
প্রখ্যাত সাংবাদিক ছিলেন। মালিবাগ এলাকায়, অর্থাৎ মালিবাগ মোড় থেকে মগবাজার চৌরাস্তা পর্যন্ত যে জনবহুল সড়কটি, ওই সড়কটি এখন শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক নামে অভিহিত। ঢাকা সিটি অবিভক্ত সিটি কর্পোরেশন সড়কটির নামকরণ করেছে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক। কিন্তু বর্বর পাক বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারেনি। তাদের প্রদর্শিত পথেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে চলেছে প্রগতির পথে। এটা আগাম উপলব্ধি করেই হয়তো সেদিন, অর্থাৎ 1971 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের দিন সকালে প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদার রচনা করেছিলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে। এখানে বলে রাখি, গোবিন্দ হালদার মূলত বাংলাদেশেরই সন্তান। তার জন্ম নড়াইল জেলায়। সময়ের বিবর্তনে এবং দেশভাগের কারণে তিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই বাকি জীবনটি তিনি কাটিয়েছেন। কিন্তু জন্মভূমি বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম দরদ কখনোই বিন্দুমাত্র কমেনি, বরং 1971 সালে তিনি তার ক্ষুরোদা লেখনী দিয়ে অনেক কালজয়ী গান রচনা করে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছিলেন। এই গোবিন্দ হালদারই সেদিন লিখেছিলেন সেই গান, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে। অর্থাৎ 1971 সালের 15 ডিসেম্বর যখন পাকিস্তানি সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা মিত্র বাহিনীর কাছে, মুক্তি বাহিনীর কাছে, অর্থাৎ মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর সমন্বয় যে যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে, এই খবর চাউর হয়ে যাওয়ার পর 16 ডিসেম্বর সকালে প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদার এই গানটি রচনা করেছিলেন। ওই দিন বিকালে, অর্থাৎ 16 ডিসেম্বর বিকালে ঢাকার সরওয়ার্দী উদ্যানে যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণের আগে কলকাতার আকাশবাণী বেতার কেন্দ্র থেকে এই গানটি সরাসরি প্রচারিত হয়েছিল। গোবিন্দ হালদারের লেখা কালজয়ী এই গানটিতে সুরারোপ করেছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ও সুরকার আপেল মাহমুদ। আর গানটিতে কণ্ঠ দিয়ে মুক্তিকামী জনতার মাঝে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন শিল্পী স্বপ্না রায়। এই স্বপ্না রায় কুমিল্লার সন্তান। তিনি দীর্ঘদিন রাজধানীর ইডেন মহিলা সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তার স্বামী একজন সাংবাদিক ছিলেন। স্বপ্না রায় এখনো জীবিত আছেন। সর্বপ্রথম গানটিতে আকাশবাণী থেকে 1971 16 ডিসেম্বর সরাসরি গানটি প্রচারিত হয়েছিল। ওই গানটিতে তিনি কণ্ঠ দিয়েছিলেন এবং এই গানটি শোনার পর বাংলার মুক্তিকামী জনতার মাঝে দেশপ্রেম ব্যাপকভাবে জেগে উঠেছিল। সত্যি শহীদ বুদ্ধিজীবীরা আমাদের পথপ্রদর্শক। তারা দেশমাতার শ্রেষ্ঠ সন্তান। তাদের পদাঙ্ক অনুসরণ করেই সমৃদ্ধির পথে লাখো শহীদ ও বীরাঙ্গনা মা বোনের স্বপ্ন পূরণের পথে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই পরিশেষে অমর গীতিকার গোবিন্দ হালদারের লেখার সঙ্গে সুর মিলিয়ে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে। 71-এর চূড়ান্ত বিজয়ের উষালগ্নে নিজেদের জীবন উৎসর্গকারী বাংলা মায়ের বীর সন্তানেরা
বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ তোমাদের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না। অগণিত শহীদের স্বপ্ন, শোষণ বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা একদিন প্রতিষ্ঠা হবেই। সুপ্রিয় দর্শক, এই করোনা মহামারীর মধ্যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন এবং স্বজন, সহকর্মী ও প্রতিবেশীদের নিরাপদ রাখুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।